বড়া হতে আই থেকে 4 নম্বর ক্লাস। আজকের অঙ্কটাও বেশ গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরে ক্লাসটা দেখো। জনাব আলী বা মিস্টার শিহাব একজন সরকারি কর্মকর্তা। ঢাকার মিরপুরে তার একটি দোতলা বাড়ি আছে। তিনি বাড়িটির দোতলায় বাস করেন এবং নিচতলা মাসিক 15,000 টাকায় ভাড়া দেওয়া হয়েছে। বাড়িটির পৌরমূল্য 3 লক্ষ টাকা। উক্ত বছরে বাড়িটির খরচ নিম্নরূপ ছিল: ভূমি উন্নয়ন কর 1,000 টাকা, পৌর কর 5,000 টাকা, মেরামত খরচ 6,000 টাকা, ভাড়া আদায় খরচ 500 টাকা, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ঋণের সুদ 30,000 টাকা। উক্ত বছরে বাড়িটি 2 মাস কোনো ভাড়াটিয়া ছিল না। উক্ত বছরে তার খরচ ও বিনিয়োগ ছিল নিম্নরূপ: তার স্ত্রীকে প্রদান 10,000 টাকা, ডিপোজিট পেনশন স্কিমে জমা 6,000 টাকা, কল্যাণ তহবিল 5,000 টাকা, গোষ্ঠী বিমায় 3,000 টাকা চাঁদা প্রদান, সরকারি জাকাত তহবিলের প্রদান 2,000 টাকা। 2023-24 করবর্ষ অনুযায়ী ভাড়া হতে মিস্টার শিহাবের মোট আয় এবং কর দায় নির্ণয় করো। এখন মোট আয় কর দায় এ ভাড়া হতে আয় থেকে। আরেকটা কথা হলো, উনি সরকারি কর্মকর্তা হলেও ওনার যে এই বাড়িটি ভাড়া দিয়েছেন এটার সাথে সরকারি কর্মকর্তার কোনো সম্পর্ক নেই। ওকে, যদি ওনার সরকারি চাকরির কোনো কর আমরা নির্ণয় করতাম তখন এই চাকরি হতে আয় যেটা ওইটার নিয়ম আমরা প্রয়োগ করতাম। তবে আরেকটা কথা, চাকরি হতে আয়ের ক্লাসগুলো A to Z ভালোভাবে দেখে তারপরে এটা দেখতে হবে। এইখানে নিয়মের অনেক মিল আছে, ওই নিয়মেই মূলত অঙ্কের সমাধান করতে হবে। এখন তোমরা একটু লক্ষ্য করো, দোতলা বাড়ি একতলায় নিজে থাকেন, একতলা ভাড়া দিয়েছেন, সুতরাং পৌরমূল্য আর ব্যয়কে 2 দ্বারা ভাগ করার প্রয়োজন পড়ে গেল। মাসিক 15,000 টাকায় ভাড়া দিয়েছেন, পৌরমূল্য আবার 3 লক্ষ টাকা, তো এটাকে 2 দ্বারা ভাগ করার প্রয়োজন। আর 12 দ্বারা গুণ করে দেখবো ভাড়াটা কত। ভূমি উন্নয়ন কর আসবে, এটা অনুমোদনযোগ্য, 2 দ্বারা ভাগ হবে। পৌর কর আসবে, এটা অনুমোদনযোগ্য, 2 দ্বারা ভাগ হবে। কিন্তু মেরামত খরচটা এটা আসবে না, কারণ এটা সরাসরি মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের মধ্যেই পড়বে। ভাড়া আদায় খরচ এটাও আসবে না, তাই তো। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ঋণের সুদ 30,000 টাকা। তো হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ঋণের সুদ 30,000 টাকা, এটা আসবে, 2 দ্বারা ভাগ হবে। উক্ত বছরে বাড়িটি 2 মাস কোনো ভাড়াটিয়া ছিল না, শূন্যতা ভাতা 2 মাস পেয়েছি। এখন উক্ত বছরে তার খরচ ও বিনিয়োগ নিম্নরূপ। এখন বিনিয়োগটা বোঝার জন্য কিন্তু চাকরি হতে আয় ওই অঙ্কের সমাধান তোমাকে করতে হবে, ওইটার সাথে কিন্তু পুরোপুরি মিল আছে, তাহলে সহজে বুঝবে। এখন এই বিনিয়োগ যেটা, বিনিয়োগ ভাতার মধ্যে যেগুলো অন্তর্ভুক্ত হবে তোমরা অবশ্যই পারবে যদি চাকরি হতে আয় এটা দেখে থাকো। তার স্ত্রীকে প্রদান 10,000 টাকা, স্ত্রীকে 10,000 টাকা প্রদান, স্ত্রীকে 20,000 টাকা প্রদান করলে এটা কি সরকারের দেখার আছে? সুতরাং এটা কি বিনিয়োগের মধ্যে আসবে? আসবে না। ডিপোজিট পেনশন স্কিমে জমা 6,000 টাকা, এটা আসবে। কল্যাণ তহবিলে 5,000 টাকা, গোষ্ঠী বিমায় 3,000 টাকা আসবে। সরকারি জাকাত তহবিলের প্রদান 2,000 টাকা, যেহেতু সরকারি জাকাত তহবিল 2,000 টাকা, সুতরাং এটা অনুমোদনযোগ্য হবে। আচ্ছা, এখন যেগুলা বললাম এই উপরের তথ্যের কাজটা আগে করি, তোমরা একটু লক্ষ্য করো। ভাড়া মূল্য মাসে 15,000, 12 মাসে 1,80,000। পৌরমূল্য 3 লক্ষ, 2 দ্বারা ভাগ করে 1,50,000, বড় হলো 1,80,000। এই বার্ষিক মূল্য যেটা বড় 1,80,000 সেটাই উত্তর। শূন্যতা ভাতা 1,80,000-কে 12 দিয়ে ভাগ 2 দ্বারা গুণ 30,000 টাকা। 1,80,000 থেকে 30,000 বিয়োগ করলে মোট ভাড়া মূল্য 1,50,000 টাকা। অনুমোদনযোগ্য খরচ মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ 1,50,000-এর 25% 37,500। ভূমি উন্নয়ন কর 1,000-কে 2 দ্বারা ভাগ, পৌর কর 5,000-কে 2 দ্বারা ভাগ 2,500, ঋণের সুদ 30,000-কে 2 দ্বারা ভাগ 15,000, যোগ করলে 55,500। 1,50,000 থেকে 55,500 বিয়োগ করলে 94,500। তারপর এখানে এই 94,500 টাকাই ভাড়া হতে মোটায়। এটা কিন্তু উপরের এই অংশ থেকে সমাধানটা করা হলো। কোনটা আসবে না কোনটা আসবে এটা তো আমি আগেই বলে দিছি। তার মানে এই দুইটা ছাড়া সবগুলাই নিয়ে আসছি। আর শূন্যতা ভাতার তো 2 মাস বাসাটি খালি ছিল, এই জন্য এটা এখানে মাইনাস করা হলো। আচ্ছা, তারপরে বিনিয়োগের পরিমাণ যে চারটা বলেছি, এই স্ত্রীকে প্রদান এটা ছাড়া 1, 2 এই ডিপোজিট পেনশন স্কিমে জমা 6,000, কল্যাণ তহবিল 5,000, গোষ্ঠী বিমায় 3,000, জাকাত তহবিল 2,000, এই চারটা বিনিয়োগ ভাতার পরিমাণ।
ডিপোজিট পেনশন স্কিমে জমা 6,000, কল্যাণ তহবিলে জমা 5,000, গোষ্ঠী বিমায় চাঁদা জমা 3,000, সরকারি জাকাত তহবিলে প্রদান 2,000, যোগ করলে 16,000 টাকা। অনুমোদনযোগ্য বিনিয়োগ, কিন্তু বিনিয়োগজনিত কর রেয়াতের পরিমাণ, এই বিনিয়োগের উপরে কি পরিমাণ কর বাদ দেওয়া হবে সেটা আমরা এখানে নির্ণয় করব। এই জন্য বলেছি যে চাকরি হতে আয়ের অঙ্কসমূহ খুব ভালো করে দেখে নাও। তোমরা একটু লক্ষ্য করো, এইখানে মোট আয় পেয়েছি 94,500 টাকা। তো নিয়ম হচ্ছে মোট আয়ের 3%, 94,500 এর 3% 2,835। অনুমোদনযোগ্য বিনিয়োগ, এই 16,000 টাকা এর 15% 2,400, এবং সর্বোচ্চ সীমা 10 লক্ষ টাকা। এই তিনটার মধ্যে কম্পেয়ার করব। এই সুতরাং বিনিয়োগজনিত কর রেয়াত এখানে 2,835, ক নম্বরে 2,400, গ নম্বরে 10 লক্ষ। তিনটার মধ্যে কম যেটা ওইটাই উত্তর। তো 2,400 এখানে আছে। এই 2,400 টাকায় বিনিয়োগজনিত কর রেয়াতের পরিমাণ যেটা প্রদেয় কর থেকে মাইনাস হবে। এখন আমার কথা হলো, এখানে মোট আয়ের পরিমাণই 94,500। যখনই আয় 3,50,000 টাকার উপরে হবে, ঠিক তখনই একজন ব্যক্তিকে কর দিতে হবে। তো এখানে আয়ের পরিমাণই 94,500, তো এখানে কি আর ওই ব্যক্তিকে কর দিতে হবে? কর দেওয়ার প্রয়োজন নেই। তবে যতটুকু নির্ণয় করা যায় ততটুকু আমরা নির্ণয় করলাম, ওই ব্যক্তিকে আর কর দিতে হবে না। ঠিক আছে।